নিউজ আওয়ার এক্সট্রা আমরা সারাদিন খবরে যেসব বিষয়গুলো শিরোনাম হয়ে ওঠে তার থেকে বেছে নেওয়া একটি খবর নিয়ে বিস্তারিত আলোচনা করি এই আয়োজনে। আজকে আমরা অশান্ত পাহাড় নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আমরা সকলেই জানি যে গতকাল বাঘাইছড়িতে রাঙামাটির বাঘাইছড়িতে অজ্ঞাত বন্দুকধারীদের ব্রাশ ফায়ারে 7 জন, এখনো পর্যন্ত 7 জন নিহত হয়েছেন, আরও বাড়তে পারে আহত অনেকেই। আর সেই ঘটনার 12 ঘন্টার মধ্যে আবারও আজ খুন হয়েছেন বিলাইছড়ি উপজেলার আওয়ামী লীগ সভাপতি সুরেশকান্তি তঞ্চঙ্গা। এই গতকালের ঘটনার পরপরই অনেকে যারা এই পাহাড় সম্পর্কে, পাহাড়ের এই উত্তেজনা সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, অনেকেই বলেছেন যে এটি শেষ ঘটনা নয়, এটার পাল্টা হামলা, আরও হামলা ইত্যাদি হতে পারে, অশান্ত হয়ে উঠছে কিনা পাহাড়, সেটার সেরকম একটি প্রেডিকশনের 12 ঘন্টাও পার হয়নি। আরও অনেক 12 ঘন্টা আমাদের সামনে আছে। এরকম একটি অবস্থায় আমরা আলোচনা করছি অশান্ত পাহাড় এই শিরোনামে। যারা আছেন আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আমরা পেয়েছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ভূ রাজনৈতিক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসীকে, আছেন আরিফ জেপ্তিক অনলাইন অ্যাক্টিভিস্ট। স্কাইপে যুক্ত হবেন, আমরা সরাসরি রাঙামাটি থেকে যুক্ত করতে চাই আমাদের রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীকে একটু বাদে, কিন্তু আগে একটু দেখে নিতে চাই কি হয়েছে গতকালের ঘটনাটি সহকর্মী রুকসানা জেরিনের রিপোর্ট থেকে। সারা দেশে যখন অনেকটাই শান্তিপূর্ণভাবে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন শেষ হলো, তারপরেই দুর্গম পাহাড়ি এলাকা বাঘাইছড়িতে ঘটল রক্তাক্ত ঘটনা। নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সোমবার সন্ধ্যা 6:15টার দিকে দীঘিনালা বাঘাইছড়ি সড়কের 9 কিলোমিটার এলাকায় নির্বাচনী কর্মকর্তাদের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। অতর্কিত ব্রাশ ফায়ারে ঘটনাস্থলেই 6 জনকে হত্যা করা হয়। আহত হন অন্তত 26 জন। গুরুতর আহত 18 জনকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয় রাতেই। সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন আমির হোসেন মাস্টার, আবু তৈয়ব, মন্টু চাকমা, মিহিরকান্তি দত্ত, আলামিন, বিলকিস আক্তার ও জাহানারা বেগম। গুরুতর আহত 7 জনের সেনা তত্ত্বাবধানে ঢাকা সিএমএইচে চিকিৎসা চলছে। যারা এসছে তারা মাল্টিপল গানশট ইনজুরি বিভিন্ন জায়গায় আছে, কারো মাথায়, কারো পেটে, কারো বুকে, কারো হাতে এবং বিভিন্ন অঙ্গতে, এবং তাদের চিকিৎসা চলছে। রাত পোহালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার। হামলাকারীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাবে বলে জানান তারা। সামনে পিছনে বিজিবি টহল ছিল, আর এখানকার যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন আপনারা নিজেই এটা দেখতে পাচ্ছেন, আপনাদের সিকিউরিটি পর্যাপ্ত পরিমাণে ছিল, কিন্তু সন্ত্রাসী বাহিনীর এখানে যে কোনো জায়গা থেকে, পাহাড় থেকে যে কোনো জায়গাতে অ্যাম্বুশ করতে পারে। আমাদের সিকিউরিটির দিক থেকে আমরা কেউ কোনো রকম সৌতিল্য প্রদর্শন করা হয়নি, আমরা পর্যাপ্ত সিকিউরিটি ছিল। তার মধ্যে রাতের বেলায় ঘটনাটা তারা ঘটালো। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত 7 জনকে 10,000 টাকা এবং নিহতদের পরিবারকে 20,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। রুকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। আগে বলেছে এই ঘটনা নিয়ে আমরা 18 নিউজের রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর কাছে একেবারে সর্বশেষ অবস্থা জানবো। পুলক, একটু জানতে চাই যে কালকে ঘটনাটি শোনার পরপরই মনে হয়েছিল নির্বাচন সংশ্লিষ্ট এক ধরনের বৈরিতা, আপনি কি পেয়েছেন এবং এখনকার অবস্থা, একটু রাঙামাটির এখনকার অবস্থা বলবেন? ঘটনার 24 ঘন্টারও বেশি পার হয়ে গেছে এবং আমরা জানি যে যৌথ অভিযান চালানো হবে, এরকম একটি ঘোষণাও এসছে। পুলক, যদি আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটির পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই আছে, তবে একটু মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। আজকে সারাটা দিন আমরা সংবাদকর্মীরা ঘটনাস্থল বাঘাইছড়ির এলাকায় পরিদর্শনে গিয়েছিলাম। রাঙামাটি থেকে খাগড়াছড়ি হয়ে সেই দীঘিনালার দুর্গম পথ পাড়ি দিয়ে আজকে সারাটা দিন আমরা বাঘাইছড়ি উপজেলায় পৌঁছি। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই যে সেখানে এমন ভাবে গুলিবর্ষণ করা হয়েছে, সেখানে গুলির খোসাগুলো ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাছাড়া ওইখানে আইন শৃঙ্খলা কমিটি। পুলক, আপনি বলেছেন যে সারাদিন বাঘাইছড়িতে ছিলেন, আমরা জানতে চাই যে এটা আসলে কি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, নাকি পূর্বশত্রুতার জের, নাকি পাহাড়ি বাঙালির সেই পুরনো বৈরিতা, কি মনে হয়েছে?
এটা আসলে পরিষ্কার করে কেউ না বললেও তবে সবাই ধারণা করছে যে নির্বাচন কেন্দ্রিকেই হয়তো হামলাটা হয়েছে। আমরা তো একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি মা কালাম কেন্দ্রে 2700 ভোট ছিল। খুব সকাল থেকে খুব ভিড়ও হয়েছিল ওই কেন্দ্রে, কিন্তু 64টা ভোট পড়ার পর থেকেই ভোটাররা চলে যায়। এরপর থেকে 4টা পর্যন্ত তারা ভোট নেওয়ার দায়িত্ব পালন করেছে, কিন্তু কোনো ভোট করেনি। তারা ওই কেন্দ্রের দায়িত্ব পালন শেষ করে সাজেক থানার মাধ্যমে বাগাইছড়ি ফিরে আসার পথে সন্ধ্যার দিকে তারা ওই 9 কিলো এলাকায় হামলার শিকার হয়। তাদের এই বহরের সামনে বিজিবি রেসকোর্ট ছিল, কিন্তু আকস্মিক এই হামলা তো বেশি ছিল যে তারা এই গুলিবর্ষণের মাঝেই মানে কি চাঁদের গাড়ি 3টি ছিল, চাঁদের গাড়িগুলো খুব জোরে চালিয়ে মানে কি ইয়েতে চলে আসে, বাগাইছড়িতে চলে আসে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে চালকদের দক্ষতার কারণেই অনেক প্রাণহানি এড়ানো গেছে। আচ্ছা, মানে পরেও ঘটনাস্থলে 7 জন মারা গেছে। আচ্ছা, মানে ওই যে গাড়িতে ব্রাশ ফায়ার করা হয়েছিল একেবারে নিশ্চিত হয়েই ওখানে ওই হামলাটি চালায়, এবং এটি আপনারা যেটুকু শুনেছেন নিশ্চিত না হলেও নির্বাচন নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এবং সেটারই একটা একেবারে ব্যাপারটি হিসেব করা মনে হয়েছে কিনা, যে ঠিক ওই 9 কিলো এলাকায় গিয়ে ওরকম একটি হামলা চালালে একসঙ্গে নির্বাচন কর্মকর্তারা যারা যাচ্ছিলেন তাদেরকে পাওয়া যাবে, সেইটা আপনার মনে হয়েছে কিনা ওখানে গিয়ে? আমি এই বিষয়ে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির সাথেও কথা বলেছি। তারাও বলছেন যে এবারের নির্বাচনে শুধু সরকার দলীয় মানে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না, তারপরে আঞ্চলিক দলগুলোর সমর্থন নিয়ে হয়তো নির্বাচন করছিল, কিন্তু নির্বাচন বর্জনের ঘটনার পর এই ধরনের একটি হামলার ঘটনা তাদের মনে এই ধারণা করতে যে নির্বাচনের কারণে হামলার ঘটনা ঘটতে পারে। আচ্ছা, আমি এই ব্যাপারটি আর একটু পরিষ্কার হতে চাই পুলক চক্রবর্তী। সরকার দলীয় কোনো প্রার্থী ছিল না এবং আঞ্চলিক দলগুলোর একটা অ্যালায়েন্স, এটা আর একটু পরিষ্কার করবেন আমাদেরকে। এখানে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু সরাসরি দলীয় মনোনয়ন প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে রাঙামাটি জেলার 10টি জেলার 8টি থানায়, 8টি উপজেলায়। আচ্ছা, 2টি উপজেলায় তারা কোনো প্রার্থী দেয়নি। আর যারা অন্য স্বতন্ত্র প্রার্থীরা এখানে নির্বাচন করেছে, এখানে সবাই জানে যে এখানে একটা কিছু আঞ্চলিক দলের সংগঠন নিয়ে তারা নির্বাচন করছে। আচ্ছা, মানে তাইলে আপনি মনে করছেন যে এখানে অন্য কোনো মানে এখানে আঞ্চলিক দলীয় সংগঠনগুলোর মধ্যেকার রেষারেষির একটা জের, এবং নির্বাচন পরিচালনা কর্মকর্তারা ব্যাপারটি খুব ভালোভাবে ডিল করতে পারেননি। নির্বাচনের দিন আপনি যেটা বলছিলেন যে অনেক ভিড় ছিল কিন্তু নির্বাচন ভোট অনুষ্ঠিত হয়নি, সেটার কারণে কি এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, সেরকম কোনো কথা আপনারা পেয়েছেন কিনা? ফিল্ডে গিয়ে ওরকম কোনো কথা কেউ বলেছে কিনা? না, ফিল্ডে গিয়ে এরকম কথা কেউ আমাদেরকে পরিষ্কার করে বলেনি। তবে তারা বলছে যে এই হামলার ঘটনাটা আকস্মিক এবং অপ্রত্যাশিত ছিল, এবং যে নির্বাচনী কর্মকর্তারা যেভাবে অন্যান্য নির্বাচনের সময় যেভাবে তারা আসতো ঠিক সেভাবে আসছিল, কিন্তু তারা এই ধরনের হামলা হবে এটা কারো এটা খুবই অবভিয়াস, হামলা আকস্মিক এবং অপ্রত্যাশিত, এটা অবভিয়াস। কিন্তু আমার প্রশ্নটা যে নির্বাচন পরিচালনা নিয়ে ওই পার্টিকুলার উপজেলায় ওই ভোট কেন্দ্রের কথা, যে কেন্দ্রের কথা আপনি বললেন, সেখানে ক্ষোভ তৈরি হয়েছিল কিনা সেটা আপনি সংবাদকর্মী হিসেবে আপনি খুঁজেছেন বা জানতে পেরেছেন কিনা? আর ওই লোকাল যে দলগুলো, যেই পলিটিক্যাল দলগুলো, কোন কোন দলের আধিপত্য বেশি সেটাও আমরা একটু শুনতে চাই। না, সে বিষয়ে কেউ মুখ খুলেনি। আমরা তবে প্রত্যক্ষদর্শীর কাছে ওই কথাটা জিজ্ঞেস করেছিলাম যে ভোট কেন্দ্রে কোনো উত্তেজনা দেখা দিয়েছিল কিনা। তারা বলছে যে ভোট পড়ার পর বেশ লাইন হওয়ার পর কিছু ভোট পরে তারা চলে যায়। কেন চলে গিয়েছে তাদের জানা নেই।
আচ্ছা, পুলক চক্রবর্তী থাকবেন আপনি আমাদের সঙ্গে। আমরা আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদকে কোনো এক সময় আমরা সংযুক্ত করব একটু পরিষ্কার হবার জন্য, আরেকটি ভার্সন জানবার জন্যে। একটু শুনে নিতে চাই ইশফাক ইলাহি চৌধুরী। প্রথমে গতকাল প্রথম খবরটা পাওয়ার পরে আমরা ঠিক পরিষ্কার হতে পারছিলাম না যে নির্বাচনী সহিংসতা কিনা, কিন্তু এখন তো মনে হচ্ছে নির্বাচন নিয়েই এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে। কিসের আলামত মনে হয়? নির্বাচন, যেটা উনি বললেন যে নির্বাচন কেন্দ্রিক এবং আঞ্চলিক দলগুলো, অর্থাৎ এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এখানে নয়, কিন্তু আমরা জানি যে যে আমাদের যে বিভিন্ন জাতিগোষ্ঠী সেখানে আছে সেটা তারা মেইনলি দুই ভাগে বিভক্ত। এবং যখন আমাদের এই আঞ্চলিক আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল, তখন মেইন স্ট্রিম যারা আমাদের বাংলাদেশ সরকারের সাথে এসে চুক্তি স্বাক্ষর করেছে এবং অস্ত্র সমর্পণ করেছে, তাদের তখনও কিন্তু একটা কিছু উগ্রবাদী তারা ছিল, যে তারা এই শান্তি চুক্তিটাকে পুরোটাকে তারা গ্রহণ করতে পারেনি। এবং ওভার দ্য ইয়ার্স, এই গত প্রায় আজকে দেখেন 22 বছর হয়ে গেল, তাদের সমর্থন কিন্তু বেড়েছে। কারণ আমাদের এই বিভিন্ন আপনি বলেন ব্যুরোক্রেসি বলেন বা আমাদের জটিলতার ফলে পার্বত্য শান্তি চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন, বিশেষ করে ভূমি সংস্কার এবং স্বায়ত্তশাসনের ব্যাপারে আমরা কিন্তু সম্পূর্ণভাবে সার্থক হইনি। এবং যখনই আমরা কোন ধরনের ফেইলিয়ার হয়েছে, যারা এই শান্তি চুক্তির বিরোধিতা আগে থেকে করে আসছে তাদের হাত শক্তিশালী হয়েছে। তারা বলেছে যে দেখো আমরা বলেছিলাম না এই চুক্তি না করতে। সুতরাং যারা চুক্তির পক্ষে এবং যারা প্রথম থেকে চুক্তির বিপক্ষে, এই দুইটা দল এখন সেখানে প্রতিপত্তি তাদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে। এবং আপনি যে একটা প্রশ্ন করলেন যে এটা আকস্মিকও নয়, অপ্রত্যাশিত নয়, আসলে কিন্তু এটা প্রত্যাশিত। কারণ এই যে যখন নির্বাচন তারা চাইবে না, যারা এই শান্তি চুক্তির বিরোধী এবং যারা তারা চাইবে না যে এই ধরনের নির্বাচন সার্থক হোক, এই ধরনের যে কোনো শান্তিপূর্ণ পরিস্থিতিটা তাদের জন্য সুবিধাজনক না। সুতরাং তারা চাইবেই এখানে অশান্তি একটা বিরাজ করুক। এবং আরেকজন যেখানে একটা সার্টিফিকেট দিলেন যে আমাদের কোনো শৈথিল্য ছিল না, এটা কিন্তু আমি মানতে রাজি নই। কারণ আপনি যখন দেখলেন যে ওখানে অলরেডি বর্জন হয়ে গেছে এবং যারা ভোট দিতে আসছিল তারাও একের পর এক চলে যাচ্ছে ভোট না দিয়ে, অর্থাৎ তাদের মধ্যে একটা এবং তারা there is a sense of terror তাদের মধ্যে জেনারেট করা হয়েছে। তাদেরকে কোনোভাবে বলা হয়েছে বলে তোমরা বরঞ্চ চলে যাও, তা নাহলে তোমাদের ক্ষতি হবে। যখন এইরকম একটা অবস্থা, সেখানে সন্ধ্যাবেলা আমি পুরা কনভয় নিয়ে দুদিকে পাহাড় এবং আমি এদিকে যাচ্ছি এবং সম্পূর্ণ আনপ্রোটেক্টেড, বিজিবি সামনে আছে পিছনে আছে, তাতে কি হলো? এই যে চাঁদের গাড়িতে করে যে আমাদের এই নির্বাচন কর্মকর্তাদেরকে নিয়ে যে গেল, গরিব এবং অত্যন্ত সাধারণ, তারা তো সরকারি দায়িত্ব পালন করছিল। আমি তাদের প্রতি সাংঘাতিক সমবেদনা জ্ঞাপন করছি যে তারা তো একদম ভিকটিম অফ দিস সার্কামস্টান্সেস, এবং উচিত ছিল না, দরকার হলে হয় দিনের আলোকে যাবে অথবা পরের দিন সকালে যাবে। ঘটনাটি দেখে কি আপনার মনে হয় যে এটা চাঁদের গাড়ির কারণে এত বড় একটা ঘটনা ঘটেছে? কারণ এটা সুপরিকল্পিত চাঁদের গাড়ি আরো 2-3টি আশেপাশে ছিল যেগুলো নাকি চালকদের দক্ষতায় পালিয়ে যেতে পেরেছে, অত্যন্ত সুপরিকল্পিত। এবং আমি মনে করি যে এই রুটটাই তাদের নেওয়া উচিত হয় না। এখানে রাত্রেবেলা এই গভীর জঙ্গলে এভাবে যাওয়াটার ডিসিশন, কারণ এখন তো আপনার মোবাইল ফোনে আপনি তো মিনিট টু মিনিট আপনি জানবেন। তারা যদি ওখানে রেডি হয়ে থাকে, তারা তো কেউ না কেউ তাদেরকে খবর দিচ্ছে যে এইমাত্র তারা রওনা হলো, তারা এই জায়গায় আছে, এখন তারা এইটা অ্যাপ্রোচ করছে। সুতরাং তাদের কাছে কমপ্লিট যারা অ্যাম্বুশ করার জন্য রেডি হয়েছিল পরিকল্পিত, এটা আসলে নির্বাচন কর্মকর্তাদের উপরেই হামলা করতে চেয়েছিল। এমন নয় যে এই নির্বাচনের কারণে একটু পাহাড় অশান্ত করার জন্য একটা এলোপাথারি করা হয়েছে, তাও নয়। এবং ব্রাশ ফায়ার করা হয়েছে। যে কজন তারা তো চাইবেই একটা এই যে একটা ম্যাক্সিমাম ড্যামেজ করে যাতে তাদের প্রচার হয়। এখন যদি এখানে কিছুই না ঘটতো তাহলে তো তাদের প্রচার হতো না। তারা এটা একটা সিগন্যাল দিল যে আমরা এখানে আছি,
আমরা শক্তিশালী আছি এবং এখানে আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে এই ফলটাই হবে, এইভাবে তারা একটা মেসেজ দিতে চেয়েছে। এবং দুঃখজনকভাবে এই আমরা কি একটু ধরে নিচ্ছি যে এটা আসলে আঞ্চলিক দলগুলোর অন্তর্দ্বন্দ্বের কারণে এবং নির্বাচনটি ঠিক করে পরিচালনা করতে পারেনি তাদের উপরে যে একটা ক্ষোভ, সেটারও একটা বহিঃপ্রকাশ হয়েছে। স্থানীয় প্রশাসনের আরো বেশি সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, তাদের ইন্টেলিজেন্স তাদের জানা উচিত ছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং দরকার হলে এই লোকগুলোকে আরো বেটার প্রোটেক্ট বেস্ট হতো দিনের বেলা যাওয়া এবং আগে পিছনে আপনার রেকগনাইসেন্স করে রাস্তা ক্লিয়ার। অন্ধকার রাত্রেবেলা সামনে একটা গাড়ি বিজিবির রাখলাম, পিছনে একটা গাড়ি, মাঝখানে 5-6টা গাড়ি যাচ্ছে, এটা কোনো যথেষ্ট প্রোটেকশন নয় এবং সেটা প্রমাণ হয়েছে এই প্রাণহানির মধ্য দিয়ে। মানে এই প্রাণহানির মধ্যে অনেক কিছুই প্রমাণিত হয়েছে যে খুব ক্যাজুয়ালি নিয়েছেন কর্মকর্তারা নিজেদের নিরাপত্তার বিষয়টি, সেটি তো অবশ্যই, কিন্তু সুপরিকল্পিত এবং তারা এক ধরনের তাদের নির্বাচন প্রক্রিয়াটির উপরেও একটা নির্বাচন বানচালের জন্য যথেষ্ট তৈরি ছিল তারা, সেটির একটি বহিঃপ্রকাশ। একটা ছোট্ট বিরতির পরে শুনছি আর বাকি আমাদের আলোচকদের কথা। নিউজ আওয়ার এক্সট্রা অশান্ত পাহাড় এই শিরোনামে আমরা কথা বলছি। বিরতিতে যাবার আগে শুনছিলাম পুলক চক্রবর্তীর কাছ থেকে এবং ইশফাক ইলাহি চৌধুরী মন্তব্য করেছেন। একটু পারভেজ করিমা আব্বাসীর কাছে আমরা পাহাড়ের এই আঞ্চলিক দলগুলোর যে সমীকরণ একটু শুনে আসতে চাই। আমরা ধন্যবাদ আপনাকে। বাট এখানে আন্তর্জাতিক এখানে যেটা আমাদের জানি এখানে যে পুরানো এখানে যতটা আমরা বলি যে বিএনপি আওয়ামী লীগ সারা দেশব্যাপী আছে, বাট ওখানে হচ্ছে যে এখানে রিজিনাল যারা আছে পাহাড়ি জনগোষ্ঠী, এখানে জনসংহতি সমিতি বা ইউপিডিএফ এরা আছে ওখানকার সব, এরা হচ্ছে বেসিক্যালি সন্তুল আর্মা, তারপর হচ্ছে যে ইউপিডিএফ এর মধ্যে ওখানে ভাঙন দেখা গেছে, ইউপিডিএফ এর মধ্যে আবার ওখানে একটা রিফর্ম ইউপিডিএফ এগুলো আসে। তো এখন ওদের মধ্যে এখানে একটা পলিটিক্যাল অল্টারকেশন বা এখানে হচ্ছে পলিটিক্যাল এখানে বলে হেজিমনির যে একটা কন্ট্রোলটা আছে এবং এখানে কিন্তু সবগুলো দলের মধ্যে একটা কিন্তু সিমিলারিটি আছে যে ওদের একটা ইউনিফাইং থিম হচ্ছে যে এখানে শান্তি চুক্তিটা হচ্ছে যে এখানে ঠিকমতো ইমপ্লিমেন্টেড হয় না এবং ভ্যারিং ডিগ্রিজ অফ ক্রিটিসিজম অফ দ্য গভর্নমেন্ট, যেই সরকারই হোক। সো চিটাগং হিল ট্র্যাক্সে যেটা ওরা ডেলিভার ওরা করতে পারছে না এবং পাহাড়িদের রাইট যে ঠিকমতো ওরা আদায় করতে পারছে না। এখন এইটাতে যে যতটা মিলিটেন্ট টোন অ্যাডপ্ট করতে পারে সে ততটুকুই হচ্ছে যে জনপ্রিয়তা পায়। কিন্তু এখানেও আমাদের আমি কিছুক্ষণ আগে ইশফাক ইলাহি স্যার এখানে বললেন যেখানে যে এখন আমাদের কিছু বিউরোক্রেটিক রেড টেপিজমের জন্য এখানে কিছু কিছু জিনিস ইমপ্লিমেন্টেড হতে সময় লেগেছে, ল্যান্ড রিফর্ম এটা ওটা, রাইটলি সো। কিন্তু আমাদের এখানেও বলতে হবে যে আমাদের যে পার্বত্য চুক্তি যেটা এখানে স্বাক্ষর করা হয়েছিল, ইট ইজ, আপনি যদি অনেকগুলো মার্ক রাখেন এটার মধ্যে ইট ইজ কম্পারেটিভলি মোর সাকসেসফুল। কেননা হচ্ছে যে এই রিসেন্ট অ্যাক্ট অফ ভায়োলেন্স যেটাকে আপনি বলবেন এই হালে হয়েছে, অনেকদিন ধরে এটা নিয়ে স্পেকুলেশন করা হচ্ছিল যে এটা হতে পারে, এটা ভায়োলেন্স হতে পারে। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, আপনি যদি আমাদের নেইবারিং অন্যান্য জায়গায় থাকেন যেখানে হচ্ছে যে পিস এগ্রিমেন্ট হয়েছে, এমনকি আয়ারল্যান্ডে যে গুড ফ্রাইডে অ্যাকর্ডগুলো সাইন করা হয়েছে, এখন ওখানেও কিন্তু এখানে কিন্তু সার্টেন ডিগ্রি অফ টেনশন আছে। সো চিটাগং হিল ট্র্যাক্সে থিংস ওয়ার সিমারিং অর দে ওয়ার আন্ডার সার্টেন ডিগ্রি অফ কন্ট্রোল এবং লোকাল গভর্নেন্সে যত হচ্ছে যে আপনার লোকাল যে স্টেক হোল্ডাররা যত ইনভলভড হবে ততটাই হচ্ছে যে আমাদের হচ্ছে পিস ট্রিটিটাকে ইমপ্লিমেন্টেশন হবে, কারণ পাওয়ার ডেভলিউশন নিয়েই হচ্ছে কথা। সো আমার এখানে এখন আমিও এটা বলবো যে ঘোলা পানিতে মাছ শিকার না করা বা ফিশিং ইন ট্রাবল ওয়াটার্স, কেন ইটস টু আর্লি। একদিন হয়েছে এখানে এবং এখানে হচ্ছে যে ইলেকশনে এখানে বয়কটের কথা হচ্ছে। সো এখানে হচ্ছে সরকারকেও ঢালাওভাবে দোষ দেওয়ার এখানে কোনো দরকার নেই এখানে আপাতত, বিকজ উই ডোন্ট হ্যাভ অল দ্য ফ্যাক্টস, এখনো ফ্যাক্টসগুলো নাই। এর মধ্যে আমি দেখছি অনেকগুলো এখানে যে এটা আমরা শুধুমাত্র দুটি দল অথবা দুইজন সমর্থক বা একাধিক সমর্থক তাদের মধ্যকার, আই উড বি ভেরি কেয়ারফুল টু সে দিস থিংস, কারণ এটা হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটির সাথে লিংকেজ আছে, আমরা এটা ভুললে চলবে না।
কেননা চট্টগ্রাম এবং আমাদের ইউনিয়ন এবং উপজেলা ইলেকশনে কিন্তু আমাদের লং হিস্ট্রি অফ ভায়োলেন্স আছে। কিন্তু জাস্ট একটা জিনিস বলবো যে এটা ডিসমিসও করা যাচ্ছে না, উড়ানোও যাচ্ছে না, যে এই ভায়োলেন্সটা হঠাৎ করে কাকতালীয়ভাবে বেড়ে গেল হচ্ছে আমাদের রোহিঙ্গা ক্রাইসিসের পর। সো এখন এইটাতে কি এখন আমরা এখানে আমরা রেসপন্সিবল হয়ে দেখতে হবে যে আমাদের ইনভেস্টিগেট করতে হবে যে অ্যাকচুয়ালি এটা কি আপনি যেটা বলছিলেন যে এটা কি ইন্টারনাল রিজনস, যেখানে হচ্ছে যে এটা পিস সিটিকে ডিরেল করার জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে, নাকি হচ্ছে যে ফ্যাকশনাল ফাইটের মধ্যে হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ। এবং এটা একটা ইনভেস্টিগেশন হওয়ার আগে আমাদের ব্লেম অ্যাপোর্শন করাটা would be foolhardy আমার কাছে মনে হচ্ছে। আমি একটু শুনে নিতে চাই, আপনি আমাকে খুব চমৎকার একটা কিউ দিয়েছেন রোহিঙ্গা ক্রাইসিসের পরে। আমি ইনফ্যাক্ট ঘুরে ফিরে আমি একটু আসতেই চাইছিলাম। হুমায়ুন কবির স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে যেটা দিয়ে আপনারা শুরু করেছেন রক্তাক্ত অশান্ত পাহাড়, এটা কিন্তু অনেকদিন ধরেই কিন্তু জিনিসটা ওখানে টেনশন হচ্ছে এবং টেনশন আছে, কিন্তু মাঝে আবার অনেক শান্ত এবং পাহাড় নিয়ে তো আমাদের তেমন কোনো মাথার মধ্যে দুর্ভাবনাটাও চলে গেছিল, যেটা পারভেজ করিম আব্বাসী একটু কিউটা দিয়েছেন। আমরা অনেক সময় ছোট নিউজ অনেক দূরে অনেক সময় দিলাম না এবং স্ক্রলে দিয়ে আমরা মানে এটা ক্ষান্ত দেই যে ঠিক আছে এটা চোখে পড়লই না। কিন্তু এই টেনশনটা তো রোহিঙ্গার ক্রাইসিসটার পরে তো উল্লেখযোগ্য হারে বেড়েছে যদি আমি সংখ্যার বিচার করি। ধন্যবাদ আপনাকে। আমি একটু যোগ করতে চাই, আমি পাহাড়ে গত 2 বছর থেকে কাজ করছি। জি স্যার। জি, আপনি এটা বেশ কমপ্লেক্স একটা ইস্যু। একটা হচ্ছে যে ধরেন আব্বাসী বলেছে কথাটা যে পার্বত্য চুক্তি, আমাদের ভাইও বললেন যে পার্বত্য চুক্তি বাস্তবায়নের জটিলতা বা বিলম্বের কারণে ওখানে এক ধরনের, যেটা তখন হয়তো মনে হয়নি যে এই ধরনের সমস্যা তৈরি হবে, কিন্তু এখন হয়েছে। যেমন ধরুন আমি একটা দৃষ্টান্ত দিই, আপনি জেলা পরিষদ বলেন, আঞ্চলিক পরিষদ বলেন, এইগুলো কিন্তু জেলা পরিষদটা নির্বাচিত হওয়ার কথা ছিল, কিন্তু এটা নির্বাচন হয়নি এখনো পর্যন্ত, এবং তার জন্য আবার ভোটার তালিকা হয়নি, সেটাও একটা কারণ। ফলে যেটা হয়েছে ওখানে এক ধরনের কোটারি ইন্টারেস্ট ডেভেলপ করেছে এবং ওখানে এক ধরনের এলিয়েনেশন কিন্তু তৈরি হয়েছে। তো কাজেই যেটা আমরা আগে শুনলাম যে সাধারণ যারা ওখানে পাহাড়ের মানুষ, সেটা আপনি যদি পাহাড়ি ভাই বোনদের বলেন, প্লাস ওখানে যারা বাঙালি আছে তারা সকলেই মানে তাদের যে প্রত্যাশা ছিল এবং যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে শান্তি ফেরত আনবার জন্য শান্তি চুক্তিটা হয়েছিল, এই জায়গাটায় আমার ধারণা এখনও যথেষ্ট কাজ করার জায়গা আছে। ফলে যেটা হয়েছে আন্তঃসম্প্রদায় বলতে আমি বাঙালি পাহাড়ির কথা বলছি, এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের বিশ্বাসের ঘাটতি এখনও বিরাজমান, এবং যত সময় যাচ্ছে এই বিশ্বাসের ঘাটতিটা কিন্তু ঘনীভূত হচ্ছে। এবং এই যে যেটা আমরা দেখলাম এটা কিন্তু তার একটা মাত্র প্রতিফলন, এবং গত বছরও আমরা দেখেছি। এখন আরেকটা যেটা হয়েছে যে পাহাড়ে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, যেটা জাতীয় রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের পাশাপাশি কিন্তু ওখানে আঞ্চলিক দল বেশি শক্তিশালী। এখন ওখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এইরকম যে যারা জাতীয় দল, আঞ্চলিক ভার্সেস জাতীয়, হ্যাঁ সেটারও একটা হতে পারে। এখানটায় আপনি এই লক্ষ্য করেছেন, আজকে আপনাদের পত্রপত্রিকাতেই আছে, সেটা হচ্ছে যে একজন ক্যান্ডিডেট নির্বাচন বয়কট করে কিন্তু তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন দুপুরের পর থেকে। এখন এই ঘটনার সাথে এই ক্যান্ডিডেটের প্রত্যাহারের একটা সম্পর্ক হয়তো বা থাকতে পারে, আমরা জানি না, আমরা জাস্ট আন্দাজ করছি। তো ফলে যেটা হয়েছে যে এখানেও এই জাতীয় রাজনৈতিক দলের সাথে আঞ্চলিক দল কিন্তু দুটোই ভেঙেছে। একটা হচ্ছে যে পিসি, যেটা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যেটা PCJSS বলা হয়, সেটা ভেঙে এখন কিন্তু MNLARMA ফ্যাকশন হয়েছে একটা। ওইদিকে UPDF, যেটা শান্তি চুক্তি বিরোধী ছিল, সেটাও ভেঙে কিন্তু ওখানে আবার একটা ডেমোক্রেটিক ফ্যাকশন হয়েছে। এখন এখানে আপনাকে দেখতে হবে যে এর মধ্যে কেউ দুটি দল চারটি দল হয়েছে, চারটা দল হয়েছে, এবং ভেতরে কয়টি দল আমরা আসলে ভালো জানি না, সেটা আমরা জানি না। আমরা বাইরে থেকে 4টা দল দেখছি, এবং এই 4টা দলে কেউ এবার কিন্তু রাজনৈতিক দলের, জাতীয় রাজনৈতিক দলের দিক থেকে
ওদের কারো কারো দিক থেকে সমর্থন দেয়া নেওয়ার একটা ব্যাপার ছিল। তো এই কমপ্লেক্সিটিটা কিন্তু আমার মনে হয় এখানে কাজ করেছে। এবং পাহাড়ে আরেকটা জিনিস, তৃতীয় যে প্রবণতাটা আমরা লক্ষ্য করছি, যেহেতু রাজনৈতিক প্রক্রিয়াটা ওখানে অত শক্তিশালী নয়, ফলে এখানে কিন্তু ভায়োলেন্সের মাধ্যমে সমস্যার সমাধানের একটা প্রবণতা বাড়ছে। এবং গত কিছুদিন ধরে আমরা কিন্তু ক্রমাগত সহিংসতা দেখছি। জি স্যার, এই যে রোহিঙ্গা ক্রাইসিসটা শুরু হওয়ার পরে আমরা দেখেছি রোহিঙ্গাটা নিয়ে আপনি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন এলাকাতে খানিকটা, দক্ষিণাঞ্চলে স্যার কোথায় নাই, খানিকটা সমস্যা আমরা, স্যার কোথায় নাই, কোথায় ছড়িয়ে নাই, এটা আমি সেটা ছড়ানোর কথা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে বান্দরবন বা পার্বত্য চট্টগ্রামের দক্ষিণাংশে খানিকটা আজ এই রোহিঙ্গাদের পাওয়া যায়, কিন্তু এই যে মানে আপনি যদি খাগড়াছড়ি, রাঙামাটি যদি ধরেন বা বান্দরবনের উত্তরাংশে ধরেন, তাহলে সেখানে কিন্তু খুব এটা রোহিঙ্গা ইস্যু, এই ধরনের সংঘাতের পেছনে ইস্যুটা রোহিঙ্গা নয়, কিন্তু ভায়োলেন্সের জন্য কিন্তু রোহিঙ্গা মানে আপনি নিশ্চয়ই জানেন ক্যাম্পে তো আর সবসময় থাকছে না, আর ক্যাম্পেও যেসব ঘটনা প্রায় প্রতিদিনই আমরা কিন্তু এই ধরনের অনেক সহিংসতার খবর পাচ্ছি, যে মানে খুন করে ড্রেনে কিন্তু এই ধরনের কাজের জন্য আমরা জানা মতো, যদি রোহিঙ্গা নিয়ে আমার মনে হয় না এটার সাথে রোহিঙ্গাদের সম্বন্ধ আছে। রোহিঙ্গাদের ইস্যু নিয়ে যদি হয়, প্রথম ভায়োলেন্সটা হবে স্থানীয় অস্থানীয় যে টেকনাফ, কক্সবাজার এলাকায় যে আদি বাঙালি বসতি বনাম রোহিঙ্গা ক্যাম্প, এগুলোতে একটা সমস্যা হতে পারে। এবং ওভার দ্য লং পিরিয়ড যদি এরা ক্যাম্প থেকে বেরিয়ে যদি এদিকে চলে আসতে চায়, এবং এদিকে যদি তাদের জমি বা যেটা আমরা ওই যে বাঙালি বিভিন্ন গুচ্ছগ্রাম এন্ড অল দিস থিং, এই ধরনের যখন যদি ইনফিলট্রেট করে, তখন উপজাতীয়দের মধ্যে এদের সাথে সংঘর্ষ। কিন্তু আমার মনে হয় না এখন পর্যন্ত অতটুকু আমরা গেছি। স্যার পারভেজ করিম আব্বাসী একটু যোগ করবেন মনে হয় এটাতে। আমি একদম এগ্রি করি আমার দুজনের সাথে, যারা বলছেন এটা একদম ঠিক। রোহিঙ্গা ক্রাইসিস ওই অর্থে বলা হয় নাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, বিকজ হ্যাঁ আশা করা যায় যে বেশিরভাগ সমস্যা হচ্ছে বাস্তবায়নের, মানে শান্তিযুক্ত বাস্তবায়নের জন্য, বা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার যেটা বললেন ট্রাস্ট ডেফিসিটের ব্যাপারে, ইনস্টিটিউশন আর মানুষের মধ্যে যেটা গ্যাপ আছে। আমি যেটা বলছি হচ্ছে এখানে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। সো হোয়াট উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হচ্ছে যে আমাদের হঠাৎ করে এখন, হ্যাঁ, এবং এটা প্রবলেমটা অনেক দিন ধরে অল্প অল্প করে বিল করছে, এবং ইনক্রিমেন্টাল করে বিল হচ্ছে বলে এটা হয়তো চোখে ওইভাবে এটা পড়ছে না। যেটা আমাদের চিন্তা করতে হবে যে রোহিঙ্গা ক্রাইসিসের ব্যাপারে এখানে হচ্ছে যে এই যেটাকে বলে ফ্যানিং দ্য ফ্লেমস, একটা হচ্ছে ইন্টারনাল কমপ্লিকেশনস, যেগুলো এখন অলরেডি আমাদের দুইজন যে ডিসকাসেড এরা সুন্দর মতো কাভার করেছেন। এখন ওই যে ইস্যুসগুলো এখানে অন্যরা যদি এখানে সুযোগ না দিতে পারে, যেটা আমি বলছিলাম খোলা মাছে পানি শিকার করা, এটার জন্য আমাদের একটু উই মাস্ট বি কোয়াইট অ্যালার্ট। কেন এগুলো হচ্ছে কি, ইট ইজ কোয়াইট কম্বাস্টেবল, এটা হচ্ছে ডরমেন্ট একটা এটা, সো এই কম্বাস্টেবল জিনিসটা নিয়ে ওয়ান হ্যাজ টু হ্যান্ডেল অলওয়েজ উইথ কেয়ার। সো এগেইন আমরা ঘোলা পানিতে মাছ শিকার নাই করলাম, একটা বিরতিতে যাই, বিরতির পরে বাকি আলোচনা শুনবো। এখনো আসলে আমরা আরিফ জেপতিকের কাছ থেকে কথা শুনিনি, আর সহকর্মী আবু দাউদ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। বিরতির পরে নিচ্ছি। অশান্ত পাহাড়, এই শিরোনামে কথা বলছি নিউজ আওয়ার এক্সট্রায়। আরিফ জেপতিক, একটু আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সহকর্মী পুলক চক্রবর্তী যখন কথা বললেন, জানালেন যে খুব শিগগিরই যৌথ অভিযান চলবে, এই যারা সন্ত্রাসী, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য। এটা কি আবার নতুন করে অন্যদিকে নিয়ে যাবে কিনা পাহাড়ের শান্তিটাকে? না, পাহাড়ে এখন অশান্তি আসবেই, এটা খুব প্রত্যাশিত ছিল। আপনি 22 বছর আগে একটা শান্তি চুক্তি করেছেন, তাই এটা প্রত্যাশিত ছিল। মানে একেবারে মানে আমরা যদি বলি যে আমরা এটা জানতাম না, তাহলে হয় আমরা এটা খেয়াল করছিলাম না। পাহাড়ের যে অবস্থা গত 1.5-2 বছর ধরে কিন্তু উত্তপ্ত হচ্ছে। আপনি অনেকগুলো নিউজ, ওই যে আপনি একটু আগে বলেছেন দিদি, যে ছোট নিউজ, অনেক দূরের নিউজ আমরা স্ক্রলে দিয়ে দিই, কিন্তু ঘটনাগুলো খুব সিগনিফিকেন্ট। তো যার কারণে এটা হবে। 22 বছর ধরে ওইখানে সন্তুল আনমাই আছেন,
এদিকে এই যে কারণটা হচ্ছে শান্তি চুক্তির ওই ফ্রাস্ট্রেশনটা তো ধীরে ধীরে বের হবে। একটা প্রজন্ম চলে যায়, 20 বছর পর থেকে কিন্তু একটা জেনারেশন চেঞ্জ হয়, তখন তার একটা রিয়াকশন থাকে, এটা খুব স্বাভাবিক। এবং যেহেতু ওই লিডারশিপের পরিবর্তন হচ্ছে না, জেলা পরিষদের কোনো নির্বাচন হচ্ছে না, নতুন কেউ এটাকে গণতান্ত্রিকভাবে রিপ্লেস করার সুযোগ পাচ্ছেন না, যার কারণে হচ্ছে কি ওই যে দলগুলো ভেঙে ভেঙে কে কার চেয়ে বেশি উগ্র হতে পারে, কে কার চেয়ে বেশি সিরিয়াসনেস দেখাতে পারে তাদের দাবি আদায়ের ব্যাপারে, সেই জায়গাটা তারা চেষ্টা করবে। এবং সেটা চেষ্টা করার ক্ষেত্রে উপস্থিতি জানানোর জন্য তাদেরকে অনেক বেশি সন্ত্রাসী কার্যক্রমে যেতে হবে। এবং তারা যখনই সন্ত্রাসী কার্যক্রমে যাবে ওই এলাকায় আমাদের সেনাবাহিনী নিযুক্ত আছেন, সেনাবাহিনীকেও তখন অ্যাকশনে যেতে হবে, তাদের কোনো উপায় নাই। সো এইটা আশঙ্কার দিকেই যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, মানে উপস্থিতি জানানোর জন্য। আমি একটু পুলক চক্রবর্তী, আমাদের আবু দাউদের কাছ থেকে একটু শুনে আসি। তিনি খাগড়াছড়িতে আছেন। খাগড়াছড়ি থেকে গতকালও তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। আবু দাউদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এই পলিটিক্যাল বিশ্লেষণটা একটু জানতে চাই। আপনি এতক্ষণ ধরে আমাদের আলোচকদের কথা শুনেছেন এবং আরিফ জেফতিক যেমনটা বলছিলেন যে এটা একটা প্রত্যাশিত, অনেক দিন ধরে লিডারশিপের কোনো চেঞ্জ হয়নি, এক ধরনের ফ্রাস্ট্রেশন সেটা তো আছেই, উপস্থিতিটা জানানোও এক ধরনের রাজনীতি, মানে কত বেশি ক্ষয়ক্ষতি, কত বেশি আলোচনা, কত বেশি জানান দেওয়া এবং উত্তপ্ত হয়ে উঠবে আরো বেশি পাহাড়। আপনি তাই মনে করেন কিনা? জি, আমি আসলে স্টুডিওর কথাটা খুব স্পষ্ট শুনতে পাচ্ছি না, তারপর আমি যতটুকু বুঝতে পেরেছি সেটি হলো অশান্ত পাহাড় কিন্তু নতুন কিছু না, কিন্তু এবারের যে গতকালকে যে ঘটনা এবং আজকে নতুন করে রাঙামাটি আরেকটি ঘটনা, এই দুটি ঘটনা নতুন করে হয়তো আমাদেরকে ভাবিয়ে তুলতে পারে এবং আমাদের সরকারের জন্য, প্রশাসনের জন্য একটু সতর্ক বার্তা বই কি। কারণ আমরা জানি যে 1973 সালে জনসংহতি সমিতি বা শান্তি বাহিনী যে ঘটনার পর থেকেই একটু অশান্তি পরিস্থিতি ছিল। তারপর বিশেষ করে 80-র দশকে কিন্তু পার্বত্য চট্টগ্রাম অনেকটাই অশান্ত ছিল, এখানে বিরাজমান পরিস্থিতি বিদ্যমান ছিল। কিন্তু যখন 1997 সালের 2 ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়, এরপর কিন্তু এখানকার মানুষের মধ্যে একটা স্বস্তি আসে এবং যে বড় রকম একটা থ্রেট ছিল, সেই থ্রেটটা কিন্তু মানুষের মাঝ থেকে চলে গেছে এবং মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে, পাহাড়ে উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে, মানুষ এখানকার যে উন্নয়নের গতিধারা অন্যরকম ভাবে বইতে শুরু করেছিল। কিন্তু আমরা দেখলাম যে চুক্তির পরের বছর যখন 1998 সালের 26 ডিসেম্বর জনসংহতি সমিতি থেকে কিছু লোক বেরিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএ প্রসিদ্ধ কিশোর নেতৃত্বে যেটি গঠন হয়েছিল, এরপর জনসংহতি সমিতি এবং ইউপিডিএর মধ্যে একটা বিরোধ চলতে থাকে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংকটও হয়েছে। কিন্তু আমরা পাহাড়ের মানুষ যারা আছি, আমরা কিন্তু এটাকে মোটামুটি অতিক্রম করেই আসছিলাম এবং এটাকে প্রশাসনও মোটামুটি হ্যান্ডেলিং করে আসছিল। কিন্তু 2010 সালের 10 এপ্রিল আবার জনসংহতি সমিতির সন্তুল আরমার, শীর্ষ নেতা সন্তুল আরমার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে দিয়ে যখন জনসংহতি সমিতির আরেকটি অংশের আত্মপ্রকাশ ঘটলো, অর্থাৎ MN লারমা নামে, তখন কিন্তু সংকটটা আরো ঘনীভূত হয় এবং সর্বশেষ যখন 2017 সালের 15 নভেম্বর ইউপিডিএ ভেঙে গিয়ে আরেকটি ইউপিডিএ অর্থাৎ গণতান্ত্রিক নাম দিয়ে আরেকটি সংগঠনের সৃষ্টি হয়, তখন কিন্তু পাহাড়ের সংকট আরো বেশি ঘনীভূত হয়, সংকটগুলো আরো বিস্তৃত হতে থাকে। বিশেষ আবু দাউদ, আমরা বিস্তারিত আরো হয়তো আগামীকাল তারপরে আরো হয়তো সুযোগ থাকবে। পাহাড়ের অশান্ত পাহাড় যেন শান্ত হয়ে ওঠে এরকম একটি প্রত্যাশা আমাদের থাকবে। এক লাইন স্যার আপনি একটু যোগ করবেন, আমরা নিউজ আওয়ার এক্সট্রা শেষ করব। নিউজিল্যান্ডে যেতে চাই। আমাদের যেই সাম্প্রতিকতম যেই ঘটনা, এটা আসলে জেহাদি ঘটনা নাকি সন্ত্রাসী হামলা, এই শিরোনামে পলিটিক্স প্লাসে আলোচনা করব। অশান্ত পাহাড় নিয়ে হুমায়ুন কবির স্যারের আপনার কথা রেস ধরে আমি বলবো, আপনি বলছিলেন যে ওখানে পাহাড়ে কি ঘটে সেটা আমরা খুব বেশি দেখি না বা সুযোগ হয় না। আমি একটা কথাই বলবো যে এই বিষয়টার প্রতি জাতীয় পর্যায়ে একটু মনোযোগ বোধহয় দরকার। তার কারণ হলো এটা কিন্তু আমাদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এর ভিন্নতাটাকে আমরা কিন্তু সবসময় স্বীকার করে নিচ্ছি। এবং এখন বিশেষ করে আপনার রোহিঙ্গা ইস্যু নিয়ে এসেছিলেন, রোহিঙ্গা ইস্যুর কারণে এই জায়গাটা
আরও বেশি আমাদের কাছাকাছি নিয়ে এসে আমাদের জাতীয় যে কনসলিডেশন এটা করার দরকার মনে করছি। এবং সেই জন্যে যে বিষয়টাতে আমরা গুরুত্ব দেই না এতদিন ধরে, বা কখনো কখনো দেই কখনো দেই না, দূরে ঠেলে রেখেছি, আমি মনে করি যে এটা জাতীয় পর্যায়ে বিষয়টার প্রতি নতুন করে দৃষ্টি দেওয়া দরকার। এবং যেই জায়গাগুলোতে কাজ করলে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি এবং তারাও আমাদের এই জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার সাথে সংযুক্ত হতে পারেন, সেখানকার পাহাড়ি সব মানুষ, পাহাড়ি বলেন বাঙালি বলেন যারাই আছে সকলে মিলে, তাহলে আমার ধারণায় অশান্ত পাহাড়টা শান্ত করা যাবে। এবং পারভেজ আব্বাসী বলেছিলেন যে একটা জিও স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যে শক্তিটা, সেই শক্তিটাকে আমরা হয়তো কনসলিডেট করতে পারি। মানে যে জাতীয় হৃদয় যদি বলি, এক হৃদয়ে উন্নয়নের গতিধারা বা দেশটা এগিয়ে যাওয়া, সেখানে আসলে পার্বত্য এলাকাটা খুব বেশি দুর্গম নয়। যারা দুর্গম ভাবছি সেই মনের দুর্গমের জায়গাটুকু থেকে যেন আমরা একটু ছেটে নেই, এটুকু প্রত্যাশা নিউজ আওয়ার এক্সট্রার আজকের এই অনুষ্ঠান থেকে থাকলো। পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস, আমরা নিউজিল্যান্ডের সাম্প্রতিক হামলা নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। ফিরছি একটা ছোট্ট বিরতির পর।